বন্ধুরা, আমার নাম গীতাঞ্জলি শীল। আমি কলকাতার একজন মেয়ে চলে আসলাম তোমাদেরকে মজা দেওয়ার জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। বন্ধুরা, আজকের গল্পটি আমার বাবাকে নিয়ে। যদিও তিনি আমার আপন বাবা নয়, তিনি আমার সৎ বাবা, কিন্তু সৎ বাবা হলেও তিনি আমাকে অসম্ভব স্নেহ করতেন। আর যার ফলে বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে, নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চল বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন আমার চারপাশের সবাই আমার প্রতিশোধ ছিল। ছেলেরা আমার সঙ্গে গল্প করতে চাইতো, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিত, কিন্তু আমার মন ছিল অন্য জায়গা। আমার একটাই স্বপ্ন ছিল, পড়াশোনা করে একটা সুন্দর ক্যারিনেটার গড়া, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করা। কারণ আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাদের সব আশা ভরসার কেন্দ্রবিন্দু। আমার বাবা শঙ্খজিৎ শীল ছিলেন আমাদের পরিবারের মেরুদণ্ড। তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যিনি আমাকে সবসময় বলতেন, গীতা, তুই যদি মন দিয়ে পড়িস তাহলে পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। আমার মা অর্জিতা শীল ছিলেন আমার সবচেয়ে বড় সমর্থক। তিনি আমার প্রতিটি পদক্ষেপে আমাকে উৎসাহ দিতেন। আমাদের জীবনটা ছিল সাধারণ কিন্তু সুখের। আমি পড়াশোনা মন দিয়েছিলাম, কলেজে ভালো ফলাফল করছিলাম, আর ভাবছিলাম আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করব। কিন্তু জীবনের পথ কখনো সোজা থাকে না, তাই না? একদিন হঠাৎ আমাদের জীবনে একটি বড় পরিবর্তন এল। আমার বাবা আর আমাদের সঙ্গে ছিলেন না। তিনি ছিলেন আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। তার চলে যাওয়ার পর আমাদের সংসার চালানোর পথে অনেক চ্যালেঞ্জ এল। আমি আর মা দুজনেই দিশেহারা হয়ে পড়লাম। কিভাবে এগোবো, কিভাবে বাঁচব, এই প্রশ্নগুলো আমাদের মনে ঘুরপাক খাচ্ছিল। বাবার চলে যাওয়ার পর আমাদের জীবন একটা শূন্যতা নেমে এল। আমি তখনও কলেজে পড়ি, কিন্তু পড়াশোনার পাশাপাশি আমাকে আর মাকে ভাবতে হচ্ছিল কিভাবে আমরা টিকে থাকব। আমার মা তখনও শোকে ভেঙে পড়েছিলেন। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আমার নিজের মনের ভেতরও একটা ঝড় বয়ে যাচ্ছিল। আমার স্বপ্ন, আমার লক্ষ্য সবকিছুই যেন ঝাপসা হয়ে আসছিল। এই সময় আমার নানা ভাই, যিনি আমাদের পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী, আমাদের জন্য একটা বড় সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন আমার মাকে পুনরায় বিয়ে দেওয়া উচিত। তার যুক্তি ছিল, আমি একটা মেয়ে, যদি আমার বিয়ে হয়ে অন্য জায়গা চলে যাই তাহলে মা একা হয়ে যাবেন, মায়ের বাকি জীবনটা কিভাবে কাটবে। এই চিন্তা থেকেই তিনি আমার মায়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে শুরু করলেন। নানা ভাইয়ের পরিচয় আমরা জানতে পারলাম। গৌরনীল মজুমদারের কথা। তিনি ছিলেন গঞ্জের একজন নামকরা ব্যবসায়ী। তার প্রথম স্ত্রী আর বেঁচে ছিলেন না, আর তার একমাত্র ছেলে রুশীল মজুমদারের সঙ্গে তিনি জীবন কাটাচ্ছিলেন। নানা ভাইয়ের মাধ্যমে সবকিছু ঠিকঠাক হয়ে গেল, আর আমার মা গৌরনীলের সঙ্গে বিয়ে করলেন। আমি প্রথমে নানার বাড়িতেই ছিলাম, কিন্তু মাকে ছাড়া আমার খুব কষ্ট হচ্ছিল। তাই আমি সিদ্ধান্ত নিলাম, আমি মায়ের কাছে চলে যাব। গৌরনীল আমার সৎ বাবা। প্রথম দেখাতেই খুব ভালো মানুষ মনে হলেন। তিনি আমাকে খুব স্নেহ করতেন, একেবারেই নিজের মেয়ের মতো। আমার মা তারই আচরণে খুব খুশি হলেন। আমিও ভাবলাম, বাবাকে হারানোর পর হয়তো আমি আবার একজন বাবার ভালোবাসা পেলাম। কিন্তু কয়েকদিন যাবার পর আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিল। আমার সৎ বাবার কথাবার্তা, তার আচরণ, কিছু একটা যেন ঠিক লাগছিল না। আমি লক্ষ্য করলাম, মা যখন বাড়িতে থাকতেন না তখন গৌরনীল আমার সঙ্গে বেশি করে গল্প করতে চাইতেন। তার কথায় একটা আলাদা ভাব ছিল যা আমার কাছে রহস্যময় মনে হতো। আমার মনের ভেতর একটা প্রশ্ন জাগতে শুরু করল, এই আচরণের পেছনে কি লুকিয়ে আছে? তিনি কি আমাকে সত্যিই নিজের মেয়ের মতো ভালোবাসেন, নাকি এর পেছনে অন্য কিছু আছে? বন্ধুরা, আমার মনের মধ্যে বারবার এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বন্ধুরা, নতুন বাড়িতে এসে আমার জীবনটা যেন একটা নতুন মোড় নিয়েছিল। গৌরনীর, আমার সৎ বাবা, আমাকে সত্যিই অনেক স্নেহ করতেন। তিনি আমার পড়াশোনার খোঁজখবর নিতেন, আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলতেন। মাঝে মাঝে তিনি আমাকে বলতেন, কৃতা, তুই যদি মন দিয়ে এগোস তাহলে তোর স্বপ্নগুলো অবশ্যই পূরণ হবে। তার কথায় আমার বাবার কথা মনে পড়ে যেত, কিন্তু তবুও তার কথাবার্তায় কিছু একটা ছিল যা আমার মনে একটা প্রশ্ন তৈরি করছিল। আমার সৎ ভাই রুশীলের সঙ্গে আমার তেমন কথা হতো না। সে বেশিরভাগ সময় বাইরে থাকত, বন্ধুদের সঙ্গে সময় কাটাত। রুশীলের বয়স আমার থেকে একটু বেশি, কিন্তু তার জীবনযাত্রা আমার কাছে বেশ উদাসীন মনে হতো। সে পড়াশোনায় তেমন মনোযোগী ছিল না, আর গৌরনীল প্রায়ই তার উপর বিরক্ত হতেন।
আমি লক্ষ্য করেছিলাম গৌড় নীল রুশিলের ব্যাপারে আমার কাছে মাঝে মাঝে অভিযোগ করতেন ক্রেতা ওর মধ্যে কোনো দায়িত্ববোধ নেই। তিনি বলতেন আমি শুধু মাথা নেড়ে সম্মতি জানাতাম। কিন্তু মনে মনে ভাবতাম এটা কি আমার জানা দরকার। একদিন সকালে মা যখন বাজারে গিয়েছিলেন গৌরনীল আমাকে ডেকে বললেন, ক্রিতা একটু বস, তোর সঙ্গে কিছু কথা আছে। আমার মনটা একটু অস্থির হলো। তার গলার স্বরে একটা গাম্ভীর্য ছিল যা আমাকে ভাবিয়ে তুলল। আমি চুপচাপ বসলাম। তিনি বলতে শুরু করলেন, তুই তো জানিস আমি তোকে আমার নিজের মেয়ের মতোই ভালোবাসি। কিন্তু আমার মনে একটা চিন্তা কাজ করে আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবছিলাম এবার কি বলতে চান তিনি। গৌরনীল একটু থামলেন। তারপর বললেন, আমার জীবনে অনেক কিছু আছে, টাকা, সম্পত্তি, ব্যবসা। কিন্তু আমার পরে এগুলো কে দেখবে? রুশিল তো এসব বোঝে না। তার কথা শুনে আমার মনে একটা প্রশ্ন জাগল, তিনি কি আমার কাছে কিছু আশা করছেন? আমি শান্ত গলায় বললাম, বাবা আমি তো এখনো পড়াশোনা করছি, আমি কিভাবে এসব বুঝব? তিনি হাসলেন, কিন্তু সেই হাসিতে কিছু একটা যেন রহস্যময় ছিল। এরপর থেকে আমি আরও বেশি সতর্ক হয়ে গেলাম। গৌরনীল যখনই আমার সঙ্গে গল্প করতেন আমি লক্ষ্য করতাম তার কথার মধ্যে একটা গভীরতা থাকত। তিনি আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলতেন, কিন্তু মাঝে মাঝে তার প্রশ্নগুলো আমার কাছে অদ্ভুত লাগত। একদিন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কিতা, তুই কি কখনো ভেবেছিস তোর জীবনে একটা বড় দায়িত্ব নিতে হবে? আমি অবাক হয়ে গেলাম। এটা কি ধরনের প্রশ্ন? আমার মনে একটা সন্দেহ ক্রমশ বাড়তে শুরু করল। গৌরনীলের কথাবার্তা, তার আচরণ, সব কিছুই যেন আমাকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমি মাকে এসব কথা বলতে চাইলাম, কিন্তু ভাবলাম এটা হয়তো মায়ের মনে অস্বস্তি তৈরি করবে। তিনি তো গৌরনীর উপর খুব ভরসা করেন। আমি ঠিক করলাম আমি নিজেই এই রহস্যের জট খুলব। একদিন বিকেলে আমি বাড়ির ছাদে বসে ভাবছিলাম। গৌরনীল তখন বাড়িতে ছিলেন না। আমার মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাকার ছিল। তিনি কি সত্যিই আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন, নাকি তার মনে অন্য কিছু চলছে? আমি ঠিক করলাম আমাকে আরও কাছ থেকে তার আচরণ লক্ষ্য করতে হবে। আমি জানতে চাই তার এই আচরণের পেছনে আসল সত্যটা কি। সেদিন রাতে খাওয়ার টেবিলে গৌরনীল আবার আমার দিকে তাকিয়ে হাসি হাসলেন। সেই হাসিতে যেন কিছু একটা রহস্য ছিল। আমার মন বলছিল হয়তো কিছু দিনের মধ্যেই বড় একটা ঘটনা ঘটতে চলেছে। আমি নিজেকে প্রস্তুত করলাম, কিন্তু মনে মনে একটা প্রশ্ন কাজ করছিল। বন্ধুরা, আমার সৎ বাবা গৌরনীলের আচরণ আমার মনে ক্রমশ বড় হয়ে উঠছিল। একটা প্রশ্ন চিহ্ন। তার কথাবার্তায় যেন কিছু একটা লুকিয়েছিল যা আমি ঠিক ধরতে পারছিলাম না। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক হতে হবে। তার কথা, তার আচরণ, সব কিছু আমি মন দিয়ে লক্ষ্য করব। কিন্তু এই সবের মধ্যে আমার মায়ের সঙ্গে আমার সম্পর্কটা যেন ক্রমশ জটিল হয়ে উঠছিল। আমি মাকে কিছু বলতে চাইতাম, কিন্তু ভাবলাম এটা হয়তো মায়ের মনে অস্বস্তি তৈরি করবে। একদিন সকালে আমি কলেজ থেকে ফিরে দেখি গৌরনীর বাড়িতে একা। মা কোথায় গিয়েছিলেন, আর রুশিল তো বেশিরভাগ সময় বাইরে থাকে। গৌরনীল আমাকে দেখে হাসলেন, ক্রেতা, কলেজ কেমন চলছে? তুই তো খুব ভালো ছাত্রী, তাই না? আমি হালকা হেসে বললাম, হ্যাঁ বাবা, চেষ্টা করছি। কিন্তু তার হাসির মধ্যে আবার সেই রহস্যময় ভাবটা আমার চোখে পড়ল। আমি দ্রুত নিজের ঘরে চলে গেলাম। দিনগুলো এভাবেই যাচ্ছিল। আমি পড়াশোনায় মন দিতে চাইতাম, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন কাজ করত। গৌরনীল যখনই আমার সঙ্গে কথা বলতেন তার কথায় একটা গভীর উদ্দেশ্য লুকিয়ে থাকত বলে মনে হতো। একদিন তিনি আমাকে বললেন, ক্রেতা, তুই তো খুব বুদ্ধিমান মেয়ে। আমার মনে হয় তুই আমাদের পরিবারের জন্য অনেক কিছু করতে পারিস। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে কি বাবা? তিনি শুধু হাসলেন আর কিছু বললেন না। এই ঘটনার পর আমি আরও বেশি চিন্তিত হয়ে পড়লাম। আমার মনে হচ্ছিল গৌরনীল আমার কাছে কিছু একটা আশা করছেন, কিন্তু সেটা ঠিক কি তা আমি বুঝতে পারছিলাম না। আমি ঠিক করলাম আমাকে রুশিলের সঙ্গে কথা বলতে হবে। হয়তো সেই কিছু জানে। একদিন বিকেলে যখন রুশির বাড়িতে ফিরল, আমি তাকে একা পেয়ে বললাম, রসিল, আমার সঙ্গে একটু কথা বলবি? সে একটু অবাক হয়ে বলল, কি ব্যাপার? কি তা? রুশিলের সঙ্গে আমার তেমন ঘনিষ্ঠতা ছিল না, তাই আমি সরাসরি প্রশ্ন করতে দ্বিধা করছিলাম। কিন্তু আমি সাহস করে বললাম, তোর বাবা কি সবসময় এমনই ছিলেন? মানে তিনি কি সবার সঙ্গে এমন গভীর কথা বলেন? রুশিল হাসল, কিন্তু তার হাসিতে একটা উদাসীন ভাব ছিল। সে বলল, বাবা তো সব সময় একটু বেশি চিন্তা করেন। তুই চিন্তা করিস না, ওটা অনার স্বভাব। কিন্তু তার কথায় আমার মনের প্রশ্ন কমল না। একদিন রাতে খাওয়ার টেবিলে আমরা সবাই একসঙ্গে বসেছিলাম।
গৌরনীল হঠাৎ বলেন, কিতা, আমি তোর জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে ভাবছি। যদি রাজি হস তাহলে তোর ভবিষ্যৎ আরও সুন্দর হবে। আমার মা হাসি মুখে বললেন, কি প্রস্তাব বলতো? গৌরনীল শুধু হাসতেন আর বললেন, সময় হলে বলব। আমার মনের ভেতর আবার সেই প্রশ্নই ঘিরে এলো। আমি ঠিক করলাম আমাকে এই রহস্যের গভীরে যেতে হবে। গৌরনীলের কথার পিছনে কী উদ্দেশ্য লুকিয়ে আছে তা আমাকে জানতেই হবে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি সত্যটা বের করব, কিন্তু মায়ের মনে কোনো অস্বস্তি হবে এমন কিছু আমি করব না। আমার মন বলছিল এই গল্পের পরবর্তী পদক্ষেপ আমার জন্য একটা বড় পরীক্ষা হতে চলেছে। রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, গৌরনীলের এই কথাবার্তা, এই আচরণের পেছনে কি আছে? তিনি কি আমাকে সত্যিই নিজের মেয়ের মতো দেখেন, নাকি তার মনে অন্য কোনো পরিকল্পনা আছে? আমার মনের ভেতর একটা দ্বন্দ্ব চলছিল, কি করবে বুঝেই উঠতে পারছিলাম না। এইসব ভাবতে ভাবতে রাতে ঘুমিয়ে গেলাম। তারপর বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করছিলাম আর ভাবছিলাম গৌরনীলের কথা, আর তার আচরণ আমার মন থেকে যেন কিছুতেই সরছিল না। তার প্রতিটি কথার পেছনে যেন একটা গভীর অর্থ লুকিয়েছিল, কিন্তু আমি তা ঠিক ধরতে পারছিলাম না। আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। তিনি কি সত্যি আমার ভালো চান, নাকি তার মনে অন্য কোনো পরিকল্পনা আছে? আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে, কিন্তু এমনভাবে যাতে কেউ কিছু সন্দেহ না করে। একদিন দুপুরে আমি কলেজ থেকে ফিরে দেখি গৌরনীল বাড়ির বারান্দায় বসে চা খাচ্ছেন। আমাকে দেখে তিনি হাসলেন, ক্রেতা, এদিকে আয়, একটু গল্প করি। আমি একটু দ্বিধা নিয়ে তার পাশে গিয়ে বসলাম। তিনি বলতে শুরু করলেন, তুই তো জানিস আমার ব্যবসা অনেক বড়, কিন্তু আমার মনে হয় এই সব কিছু সামলানোর জন্য একজন বুদ্ধিমান মানুষ দরকার। তুই কি কখনো ভেবেছিস এই দায়িত্ব নিতে? আমার মনে হলো তিনি আমার সেই প্রস্তাবের কথা তুলছেন। আমি হালকা গলায় বললাম, বাবা, আমি তো এখনো পড়াশোনা করছি, এত বড় দায়িত্ব আমি কিভাবে নেব? গৌরনীল হাসলেন, কিন্তু তার হাসিতে একটা রহস্যময় ভাব ছিল। তিনি বললেন, ক্রেতা, তুই যদি চাস তাহলে আমি তোকে সব শিখিয়ে দেব। তুই আমার পরিবারের একজন, তাই না? তার কথায় আমার মনে আবার সেই প্রশ্ন ফিরে এলো। আমি শুধু মাথা নাড়লাম আর দ্রুত ঘরে চলে গেলাম। তার কথাগুলো আমার মাথায় ঘুরতে লাগল। তিনি কি আমাকে তার ব্যবসায় জড়াতে চান, নাকি এর পেছনে অন্য কিছু আছে? এই সময় আমার জীবনে আরেকজন মানুষের প্রবেশ ঘটল। আমার কলেজের বন্ধু রনিতা। রনিতা ছিল আমার খুব কাছের বন্ধু, যার সঙ্গে আমি সবকিছু শেয়ার করতাম। একদিন কলেজের ক্যান্টিনে বসে আমি রনিতাকে গৌরনীলের কথা বললাম। আমি বললাম, রনিতা, আমার সৎ বাবার আচরণ আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। তিনি আমার সঙ্গে এমন কথা বলেন যা আমার কাছে ঠিক স্বাভাবিক মনে হয় না। রনিতা গম্ভীর হয়ে বলল, ক্রেতা, তুই খুব সাবধানে থাক। তুই যদি কিছু বুঝতে না পারিস তাহলে আমাকে বলিস, আমরা একসাথে এটা বুঝব। রনিতার কথায় আমার মনে একটু সাহস ফিরে এল। আমি ঠিক করলাম আমি গৌরনীলের সঙ্গে আরও খোলামেলা কথা বলবো, কিন্তু এমনভাবে যাতে তিনি কিছু সন্দেহ না করে। একদিন সন্ধ্যায় যখন মা রান্নাঘরে ছিলেন, আমি গৌরনীলের কাছে গিয়ে বললাম, বাবা, তুমি আমার ভবিষ্যৎ নিয়ে এত ভাবো কেন? আমি তো আমার পড়াশোনা নিয়ে এগিয়ে যাচ্ছি। তিনি একটু চুপ করে থেকে বললেন, ক্রেতা, আমি তোর ভালোর জন্যই ভাবি। আমার মনে হয় তুই আমাদের পরিবারের জন্য অনেক কিছু করতে পারিস। এই কথার পর আমার মনে প্রশ্ন আরও গাঢ় হল। তিনি বারবার আমাকে পরিবারের দায়িত্বের কথা বলছেন, কিন্তু ঠিক কি চান তা স্পষ্ট করছেন না। আমি ঠিক করলাম আমাকে রসুলের সঙ্গে আরেকবার কথা বলতে হবে। একদিন রুশির বাড়িতে ফিরলে আমি তাকে দেখে বললাম, রুশিল, তুই কি জানিস, বাবা আমাকে বারবার পরিবারের দায়িত্বের কথা বলছেন। তুই কি কিছু বুঝতে পারিস? রুশিল একটু চিন্তিত মুখে বলল, কৃতা, বাবা সব সময় এমন কথা বলেন, তুই বেশি ভাবিস না। রুশিলের কথায় আমার মনে প্রশ্ন আরও বাড়ল। আমি বুঝতে পারছিলাম গৌরনীল এর মনে কিছু একটা চলছে, কিন্তু সেটা কি তা আমি ধরতে পারছিলাম না। আমার মন বলছিল এই রহস্যের পেছনে একটা বড় সত্য লুকিয়ে আছে। আমি ঠিক করলাম আমাকে আরও গভীরে যেতে হবে, কিন্তু এমনভাবে যাতে আমার মায়ের মনে কোনো অস্বস্তি না হয়। রাতে আমি ঘরে বসে ভাবছিলাম, গৌরনীলের এই কথাবার্তা, এই আচরণের পেছনে কি লুকিয়ে আছে? আমি জানতে চাই তার এই আচরণের আসল কারণ কি, তা আমি মনে মনে অনুসন্ধান করতে শুরু করলাম। বন্ধুরা, বাবা গৌরনীলের কথা আর আচরণ আমার মনের মধ্যে একটা গভীর প্রশ্ন তৈরি করছিল। তার প্রতিটি কথায় যেন একটা লুকোনো উদ্দেশ্য ছিল, কিন্তু আমি তা ঠিক ধরতে পারছিলাম না। আমি ঠিক করলাম আমাকে আরও সাহসী হতে হবে। তার কথার পেছনের সত্যটা আমাকে জানতেই হবে, কিন্তু এমনভাবে যেতে আমার মায়ের সঙ্গে আমার সম্পর্কের কোনো ক্ষতি না হয়। আমার মন বলছিল এই রহস্যের জট আরও জটিল হতে চলেছে। একদিন সকালে আমি কলেজে যাওয়ার আগে গৌরনীল আমাকে ডেকে বললেন, ক্রেতা, তুই একটি সময় বের কর।
আমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমার মনটা একটি অস্থির হলো। আমি বললাম, বাবা, এখন তো আমার কলেজে যাওয়ার সময়, পরে কথা বললে হবে। তিনি হাসলেন, কিন্তু সেই হাসিতে একটু রহস্যময় ভাব ছিল। তিনি বললেন, ঠিক আছে মা, তুই ফিরে আয়, তখন কথা বলব। আমি দ্রুত বেরিয়ে গেলাম, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন কাজ করছিল। কলেজে গিয়ে আমি রনিতার সঙ্গে আবার এই বিষয়ে কথা বললাম। আমি তাকে বললাম, রনিতা, গৌরী, নীল আমাকে বারবার কিছু একটা বলতে চান, কিন্তু স্পষ্ট করে বলছেন না। আমার মনে হয় তিনি আমার কাছে কিছু বড় দায়িত্ব দিতে চান, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। রনিতা একটু ভেবে বলল, কৃতা, তুই একটু সময় নিয়ে ওনার সঙ্গে খোলামেলা কথা বল, কিন্তু সাবধানী, যদি কিছু অস্বাভাবিক মনে হয় তাহলে আমাকে বলিস। রনিতার কথায় আমার মনে একটু শক্তি ফিরে এলো। সেদিন বিকেলে আমি বাড়ি ফিরে দেখি গৌরী নীল বাড়িতে একা। মা কোথায় গিয়েছিলেন, আর রসিল তো তার মতো বাইরে ঘুরছে। আমি সাহস করে গৌরী নীল এর কাছে গিয়ে বললাম, বাবা, তুমি সকালে কি বলতে চাইছিলে, এখন বলো। তিনি একটু চুপ করে থেকে বললেন, ক্রেতা, আমি তোকে বলেছি, আমি তোকে আমার নিজের মেয়ের মতো দেখি। আমার মনে হয় তুই আমাদের পরিবারের জন্য একটা বড় ভূমিকা পালন করতে পারিস। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের ভূমিকা বাবা? গৌরী নীলে একটু থামলেন, তারপর বললেন, আমার ব্যবসা, আমার সম্পত্তি, এগুলোর দায়িত্ব কারো উপর দিতে হবে। রুশিল তো এসব বোঝে না। আমি ভাবছি তুই যদি এই দায়িত্ব নিস তাহলে আমাদের পরিবারের ভবিষ্যৎ নিরাপদ হবে। আমি অবাক হয়ে গেলাম। আমি একজন কলেজের ছাত্রী, এত বড় দায়িত্ব আমি কিভাবে নেব? আমি বললাম, বাবা, আমি তো এখনো এত কিছু বুঝি না, আমার পড়াশোনা শেষ করতে দাও। তিনি হাসলেন আর বললেন, ঠিক আছে মা, তুই ভাবিস। এই কথোপকথনের পর আমার মনে আরও প্রশ্ন জমা হলো। গৌরনীল কি সত্যিই আমাকে তার ব্যবসার দায়িত্ব দিতে চান, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আমি ঠিক করলাম আমাকে আরও গভীরে যেতে হবে। আমি রুশিলের সঙ্গে আরেকবার কথা বলার চেষ্টা করলাম। সেদিন রাতে রুশিল বাড়ি ফিরলে আমি তাকে বললাম, রসিল, বাবা আমাকে তার ব্যবসার দায়িত্ব নেওয়ার কথা বলছেন। তুই কি এটা নিয়ে কিছু জানিস? রুশিল একটু অবাক হয়ে বলল, ক্রেতা, বাবা সব সময় এমন বড় বড় কথা বলেন, তুই বেশি চিন্তা করিস না। রুশিলের কথায় আমার মনের প্রশ্ন কমল না, বরং আরও বাড়ল। আমি ভাবলাম রসিল হয়তো কিছু জানে কিন্তু বলতে চাইছে না। আমি ঠিক করলাম আমাকে গৌর নীলের কথা আরও মনোযোগ দিয়ে শুনতে হবে। তার প্রতিটি কথা, প্রতিটি আচরণ, সবকিছু আমাকে খুঁটিয়ে দেখতে হবে। আমার মন বলছিল এই গল্পের পরবর্তী অধ্যায়ে কিছু বড় সত্য উন্মোচিত হতে চলেছে। রাতে আমি ঘরে বসে ভাবছিলাম, গৌরনীলের এই প্রস্তাবের পেছনে আসল উদ্দেশ্য কি? তিনি কি সত্যিই আমাকে তার পরিবারের ভবিষ্যৎ হিসেবে দেখেন, নাকি এর পেছনে অন্য কোনো পরিকল্পনা লুকিয়ে আছে? আমার মনের ভিতরে একটা দ্বন্দ্ব চলছিল। আমি জানি না এই দ্বন্দ্বের শেষ কোথায়। বন্ধুরা, একদিন সকালে আমি কলেজে যাওয়ার আগে গৌরনীল আমাকে ডেকে বললেন, কিতা, তুই কি আমার কথাটা ভেবেছিস? আমি তোকে আমার ব্যবসার কিছু দায়িত্ব দিতে চাই। আমি একটু ইতস্তত করে বললাম, বাবা, আমি তো এখনও পড়াশোনা করছি, এত বড় দায়িত্ব আমি কিভাবে নেব? তিনি হাসলেন আর বললেন, তুই চিন্তা করিস না মা, আমি তোকে সব শিখিয়ে দেব, তুই শুধু আমার উপর ভরসা কর। তার কথায় আমার মনে আবার সেই প্রশ্ন ফিরে এলো। আমি কলেজে গিয়ে রনিতার সঙ্গে এই বিষয়ে কথা বললাম। আমি বললাম, রনিতা, গৌর নীল আমাকে বারবার তার ব্যবসার দায়িত্ব নেওয়ার কথা বলছেন। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। রনিতা গম্ভীর হয়ে বলল, কিতা, তুই খুব সাবধানে থাক। তুই যদি কিছু বুঝতে না পারিস তাহলে আমি তোর সঙ্গে থাকব। তুই ওনার সঙ্গে খোলামেলা কথা বল, কিন্তু নিজেকে সুরক্ষিত রাখ। রনিতার কথায় আমার মনে একটু আত্মবিশ্বাস ফিরে এল। সেদিন বিকেলে আমি বাড়ি ফিরে দেখি মা আর গৌরনীল বসার ঘরে কথা বলছেন। আমি তাদের কথার মাঝে গিয়ে বসলাম। গৌরনীল আমাকে দেখে বললেন, ক্রেতা, আমি তোর মায়ের সঙ্গে তোর ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম। আমি চাই তুই আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠিস। আমার মা হাসি মুখে বললেন, ক্রেতা, তুই তো জানিস গুরু নীল তোকে কতটা ভালোবাসেন। তিনি শুধু তোর জন্য ভালোই চান। আমি শুধু মাথা নাড়লাম, কিন্তু মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। আমি ঠিক করলাম আমাকে রুশিলের সঙ্গে আরও খোলামেলা কথা বলতে হবে। সেদিন রাতে রসিল বাড়ি ফিরলে আমি তাকে একা পেয়ে বললাম, রসিল, তুই সত্যি করে বল, বাবা আমাকে কেন এত দায়িত্বের কথা বলছেন? তুই কি কিছু জানিস? রুশিল একটু চুপ করে থেকে বলল, ক্রেতা, বাবা সব সময় চান পরিবারের কেউ তার ব্যবসা সামলাক। আমি তো পড়াশোনায় ভালো না, তাই হয়তো তিনি এসব বলছেন। আমি বললাম, কিন্তু আমি তো তার নিজের মেয়ে না, তিনি আমার উপর এত ভরসা কেন করছেন? রুশিল শুধু মাথা নাড়ল আর বলল, বাবার মনের কথা আমি ঠিক বুঝি না। রুশিলের কথায় আমার মনে প্রশ্ন আরও বাড়ল।
আমি ভাবলাম গর্নিলের এই প্রস্তাবের পেছনে কি শুধুই ব্যবসার কথা, নাকি আরও কিছু আছে। আমি ঠিক করলাম আমাকে তার সঙ্গে আরও সরাসরি কথা বলতে হবে। একদিন সকালে মা যখন বাড়িতে ছিলেন না, আমি গর্নিলের কাছে গিয়ে বললাম, বাবা, তুমি আমাকে স্পষ্ট করে বল, তুমি আমার কাছে কি চাও? আমি তো এখনও পড়াশোনা করছি। আমি কিভাবে তোমার ব্যবসার দায়িত্ব নেব? তিনি হাসলেন আর বললেন, কিতা, তুই আমার কথাটা ভুল বুঝছিস। আমি শুধু তোর ভালো চাই। গর্নিলের কথায় আমার মনের জট আরও জটিল হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম তিনি কিছু একটা লোক আছেন। আমি ঠিক করলাম আমাকে তার আচরণ আরও কাছ থেকে লক্ষ্য করতে হবে। আমার মন বলছিল এই গল্পের পরবর্তী অধ্যায়ে একটা বড় সত্য উন্মোচিত হতে চলেছে। আমি নিজেকে প্রস্তুত করলাম, কিন্তু মনে মনে একটা প্রশ্ন কাজ করছিল। রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম গর্নিলের এই কথাবার্তা, এই আচরণের পেছনে কি লুকিয়ে আছে। আমি জানতেই চাই তার এই আচরণের আসল কারণ কি। ধীরে আমি তার রহস্য খুঁজে বের করতে শুরু করলাম। বন্ধুরা, একদিন দুপুরে বাড়িতে শুধু আমি আর গর্নিল ছিলাম। মা কোথায় গিয়েছিলেন আর রসির বাইরে তার বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিল। আমি সাহস করে গর্নিলের কাছে গিয়ে বললাম, বাবা, তুমি আমাকে বারবার ব্যবসার দায়িত্ব নেওয়ার কথা বলছো, কিন্তু আমি তো এখনও পড়াশোনা করছি। তুমি ঠিক কি চাও আমার কাছে স্পষ্ট করে বলো। তিনি একটু চুপ করে থেকে হাসলেন। তারপর বললেন, ক্রেতা, তুই আমার কথাটা ভুল বুঝছিস। আমি শুধু চাই তুই আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠিস। তার কথায় আমার মনের প্রশ্ন আরও বাড়ল। আমি বললাম, বাবা, আমি তো এমনিতেই তোমাদের পরিবারের একজন, কিন্তু তুমি বারবার দায়িত্বের কথা বলছো কেন? আমি কি কিছু বুঝতে পারছি না? গর্নিল একটু থামলেন আর বললেন, ক্রেতা, আমার একটা কথা আছে। তুই যদি আমার কথাটা রাখিস তাহলে আমাদের পরিবারের ভবিষ্যৎ আরও সুন্দর হবে। জিজ্ঞেস করলাম, কি কথা বাবা? তিনি গম্ভীর গলায় বললেন, ক্রেতা, আমার একটা মেয়ে ছিল, সে দেখতে ঠিক তোর মতোই ছিল, কিন্তু সে ছোটবেলায় চলে গেছে। আমি তোর মধ্যে তাকিয়ে দেখি, তাই আমি চাই তুই আমার পরিবারের দায়িত্ব নিস। আমার ছেলে রুশিলের উপর আমার কোনো ভরসা নেই। আমি অবাক হয়ে গেলাম। তার কথায় যেন একটা গভীর আবেগ ছিল, কিন্তু আমার মনে তবুও একটু প্রশ্ন রয়ে গেল। আমি বললাম, বাবা, আমি তোমার কথা বুঝছি, কিন্তু আমি কিভাবে এত বড় দায়িত্ব নেব? গর্নিল হাসলেন আর বললেন, তুই চিন্তা করিস না মা, আমি তোকে সব শিখিয়ে দেব, তুই শুধু আমার কথাটা ভেবে দেখ। আমি মাথা নাড়লাম, কিন্তু মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। তার কথায় যেন কিছু একটা লুকিয়ে ছিল যা আমি ঠিক ধরতে পারছিলাম না। আমি ঠিক করলাম আমাকে রনিতার সঙ্গে এই বিষয়ে আরও কথা বলতে হবে। সেদিন বিকেলে আমি রনিতার সঙ্গে ফোনে কথা বললাম। আমি তাকে গর্নিলের কথাগুলো জানালাম। রনিতা বলল, কৃতা, তুই খুব সাবধানে থাক। উনার কথায় যদি কিছু অস্বাভাবিক মনে হয় তাহলে তুই আমাকে বলিস, আমরা একসঙ্গে এটা বুঝব। রনিতার কথায় আমার মনে একটু শক্তি ফিরে এলো। আমি ঠিক করলাম আমাকে গর্নিলের সঙ্গে আরও সরাসরি কথা বলতে হবে। রাতে খাওয়া টেবিলে আমরা সবাই একসঙ্গে বসেছিলাম। গৌরনীল হঠাৎ বললেন, ক্রেতা, আমি তোর জন্য একটা বড় পরিকল্পনা ভাবছি। তুই যদি রাজি হস তাহলে আমাদের পরিবারের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। আমার মা হাসি মুখে বললেন, ক্রেতা, তুই দেখিস গৌরনীল তোর জন্য শুধু ভালোই চান। আমি শুধু হাসলাম, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন কাজ করছিল। আমি জানতেই চাই গৌরনীলের এই পরিকল্পনার আসল রহস্য কি। আমি ঠিক করলাম আমাকে গৌরনীলের সঙ্গে আরও গভীরভাবে কথা বলতে হবে। তার মনের আসল কথাটা আমাকে বের করতেই হবে। আমার মন বলছিল আমার জীবনের সামনে একটা বড় সত্য আমার জন্য অপেক্ষা করছে। আমাকে আরও বিচক্ষণতার সাথে জানতে হবে বাবা গৌরনীলের মূল উদ্দেশ্যটা কি। বন্ধুরা, একদিন সকালে বাড়িতে কেউ ছিল না। মা বাজারে গিয়েছিলেন আর রসুল তার বন্ধুদের সঙ্গে বাইরে। আমি সাহস করে গৌরনীলের কাছে গিয়ে বললাম, বাবা, আমি আর লুকোচুরি খেলতে চাই না। তুমি আমাকে স্পষ্ট করে বল, তুমি আমার কাছে কি চাও? তুমি বারবার আমাকে দায়িত্বের কথা বলছো, কিন্তু আমার কাছে কিছু একটা ঠিক লাগছে না। আমার গলায় একটা দৃঢ়তা ছিল যা তিনি আগে কখনো শোনেননি। গৌরনীলে একটু চুপ করে থেকে গভীর নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, ক্রেতা, তুই ঠিকই ধরেছিস। আমি তোর কাছে কিছু লুকিয়েছি। আমি তোকে সত্যিটা বলতে চাই। আমি বললাম, বল বাবা, আমি শুনতে প্রস্তুত। তিনি গম্ভীর গলায় বলতে শুরু করলেন, আমার একটা মেয়ে ছিল যে দেখতে ঠিক তোর মতোই ছিল। সে যখন 5 বছরের ছিল তখন সে চলে গেছে। আমি তোর মধ্যে তাকে দেখি, আর তাই তোর প্রতি আমার এত টান। তিনি থামলেন। তারপর বললেন, কিন্তু এটা শুধু আমার মেয়ের কথা না। আমার ছেলে রসিলের উপর আমার কোনো ভরসা নেই। সে পড়াশোনায় মন দেয়নি, আর তার কিছু অসঙ্গত অভ্যাস আছে।
আমি জানি আমার মৃত্যুর পর আমার সম্পত্তি আর ব্যবসা রুশিলের হাতে নিরাপদ থাকবে না। তাই আমি চাই তুই আমার পরিবারের দায়িত্ব নিস। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা কি তার আসল উদ্দেশ্য? গরুনীল আরও বললেন, ক্রেতা, আমি চাই তুই রুশিলের দায়িত্ব নিস। তুই যদি রুশিলের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলিস, তাহলে আমার সম্পত্তি আর পরিবার নিরাপদ থাকবে। তুই বুদ্ধিমান, দায়িত্বশীল। আমি তোকে আমার নিজের মেয়ের মতো দেখি। আর তাই এই প্রস্তাব দিচ্ছি। আমার মাথা ঘুরে গেল। আমি বললাম, বাবা, আমি তোমাকে নিজের বাবার মতো শ্রদ্ধা করি। কিন্তু এটা আমার জন্য খুব বড় সিদ্ধান্ত। আমাকে ভাবতে সময় দাও। আমি ঘরে এসে বিছানায় বসে ভাবতে লাগলাম। গরুনীলের এই প্রস্তাব আমাকে পুরোপুরি অবাক করে দিয়েছিল। আমি রনিতার সঙ্গে ফোন কথা বললাম। আমি তাকে সব খুলে বললাম। রনিতা বলল, কৃতা, তুই খুব সাবধানী সিদ্ধান্ত নে, এটা তোর জীবনের ব্যাপার। তুই যা করবি আমি তোর পাশে আছি। রনিতার কথায় আমার মনে একটু শান্তি ফিরে এলো। কিন্তু আমি জানতাম এই সিদ্ধান্ত আমার জীবনের দিক বদলে দেবে। কয়েকদিন পর আমি গৌরনীলের সঙ্গে আবার কথা বললাম। আমি বললাম, বাবা, আমি তোমার কথা ভেবেছি। আমি তোমাকে নিজের বাবার মতো শ্রদ্ধা করি। আর তোমার ইচ্ছা পূরণ করতে চাই। আমি রুশিলের দায়িত্ব নেব। কিন্তু আমার শর্তে আমি চাই রুশিল নিজেকে উন্নত করুক। আমি তাকে সাহায্য করব, কিন্তু আমার পড়াশোনা আর ক্যারিয়ার ও আমার কাছে গুরুত্বপূর্ণ। গরুনীল হাসলেন আর বললেন, কিতা, তুই আমার মেয়ের মতোই, আমি তোর উপর ভরসা করি। কিছুদিন পর আমি রুশিলের সঙ্গে একটা সম্পর্ক শুরু করলাম। আমি প্রথমে গৌরনীলকে ভুল বুঝেছিলাম। তার কথাবার্তা আর আচরণ আমার কিছু অদ্ভুত লাগলেও শেষ পর্যন্ত আমি বুঝলাম তিনি আমার জন্য শুধু ভালোই চেয়েছিলেন। তিনি আমাকে তার হারানো মেয়ের ছায়া হিসেবে দেখতেন। আর আমার মধ্যে তার পরিবারের ভবিষ্যৎ দেখেছিলেন। আমি রুশিলকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করলাম। আর গৌরনীলের ব্যবসার দায়িত্ব ধীরে ধীরে নিতে শুরু করলাম। বন্ধুরা, সবশেষে আমি তোমাদেরকে বলতে চাই, আমরা অনেক সময় মানুষের আচরণ ভুল বুঝে ফেলি। কিন্তু ধৈর্য আর খোলা মনে কথা বললে আমরা হয়তো সত্যটা বুঝতে পারি। সব সৎ বাবা এক হয় না। কেউ কেউ আমাদের আপন বাবার চেয়েও বেশি ভালোবাসতে পারেন। সবই হচ্ছে সৃষ্টিকর্তার প্রদত্ত ভাগ্যের খেলা। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।